আসসালামু আলাইকুম এভরিওয়ান। মাফিয়া গাল গল্পের চতুর্থ পাঠ। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। তার মানে কি আমার ধারণাই ঠিক, রামিসাই সেই ক্রিমিনাল যাকে পুরো দেশের প্রশাসন মিলে বাতি লাগিয়ে খুঁজতেছে। ও মাই গড, মাফিয়া গাল এতদিন আমার চোখের সামনে ছদ্মবেশ নিয়ে ঘুরছে, অথচ আমি তাকে চিনতেই পারিনি। না, এবার একটা হেস্তনেস্ত করতেই হবে। এবার রামিসাকে ধরার পালা এসে গেছে। মাফিয়া গাল এবার পালাবে কোথায়, এইসব নিয়ে ভাবতেছিলাম। ঠিক তখন রামিসা আমাকে আবার ফোন দিয়ে বড়সড় একটা শক খাইয়ে দেয়। রামিসা বলল, আচ্ছা ঠিক আছে আকাশ, আমরা কাল 3টা বাজে দেখা করব। তবে হয়তো আমার কলেজে আসা হবে না, কাল বাসায় কিছু কাজকর্ম বাকি আছে। রামিসার কথা শুনে থমথম খেয়ে গেলাম। একটু আগে সে বলল কোনোভাবেই কাল 3টায় দেখা করা সম্ভব না, আবার এখন বলছে কাল 3টায় দেখা করবে। এইদিকে আমি রামিসাকে নিয়ে কত কিছু ভেবে বসলাম। তাহলে কি রামিসা মাফিয়া গাল না? ও আল্লাহ, মাথা পুরো জ্যাম খেয়ে গেছে। মাফিয়া গার্ল যদি কাল 3টার সময় লাইভ করে, এইদিকে রামিসা আমার সাথে থাকে, তাহলে তো রামিসা মাফিয়া গার্ল না। আমার সন্দেহটা তাহলে পুরোপুরি ভুল হবে না। আর ভাবতে পারছি না আমি কি সব ঘটছে আমার সাথে। একটা সূত্র ধরে 2 কদম এগিয়ে যাচ্ছি, কিন্তু পরবর্তীতে নিরাশ হয়ে 4 কদম পেছিয়ে চলে আসছি। মাথা পুরো আগুনের মতো গরম হয়ে আছে। ফোন বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। বিকালবেলা ঘুম থেকে উঠে হাঁটতে বের হলাম। বের হওয়ার আগে বেশ কয়েকবার শামীমকে ফোন দিয়েছি, কিন্তু সে রিসিভ করেনি। কাকুর দোকানে বসে চা খাচ্ছিলাম, তখন শামীম ফোন দিল। কিরে, ফোন দিয়েছিলি মনে হয়? আমি বললাম হ্যাঁ দিয়েছিলাম। আচ্ছা তোর কি হয়েছে বলতো, আজ কয়েকদিন হয়ে গেল তুই ক্লাসে আসিস না, তার উপর কোনো খোঁজ খবর নেই। শামীম বলল, আরে বাসায় একটা সমস্যা হয়েছে ছোট বোনকে নিয়ে, তাই কিছুদিন কলেজে আসিনি। সমস্যা কেটে উঠতে হয়তো আরো কয়েকটা দিন লাগবে, তারপর কলেজে আসবো। আমি বললাম ও আচ্ছা, আচ্ছা থাক তাহলে, তুই আগে সমস্যার সমাধান কর, পরে কলেজে আসিস। শামীম বলল ওকে বন্ধু। শামীমের সাথে কথা বলে ফোন রেখে দিলাম। তারপর কাকুর দোকান থেকে উঠে বাসায় চলে আসলাম। অপেক্ষায় আছি কালকের দিনের, কোনো মতে আজকের দিনটা পার করে দিলাম। পরের দিন কলেজে গেলাম। রামিসা আজ ক্লাসে আসবে না, তারও নাকি বাসায় কি যেন কাজ বাকি আছে, তাই আজ আমার একাই কাটাতে হবে কলেজে। কোনোভাবে কলেজ টাইম শেষ করে বাসায় চলে আসলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে রামিসাকে ফোন দিলাম। আমি বললাম হ্যাঁ কোথায় দেখা করবে বলো। রামিসা বলল কলেজ মাঠে আসো, আমিও বাসা থেকে বের হয়ে সেখানে আসছি। আমি বললাম ওকে। আমি শার্ট পরে কলেজের মাঠে চলে গেলাম। সেখানে গিয়ে ঘাসের উপর বসে আছি। 3টা বাজতে মিনিট 5 বাকি। এমন সময় রামিসাও চলে আসলো। রামিসা বলল, আচ্ছা বলো তো, হঠাৎ আমার সাথে এমন কি জরুরি কথা বলবে যার কারণে আজ এই অসময়ে এখানে আসতে বললে? আমি বললাম বলবো বলবো, একটু ওয়েট করো। আমি বাসার থেকে আসার সময় রামিসাকে নিয়ে অনেক কিছুই ভেবে এসেছি। রামিসা বলল, কেন, এখন বললে কি হবে? আমি বললাম আরে একটু বসো না, এত অস্থির হচ্ছ কেন? একটু পরেই বলবো, এখন আগে মাফিয়া গালের লাইভ দেখবো। 3টা বাজতে চলেছে। রামিসা আমার মুখে মাফিয়া গালের কথা শুনে চোখ পাকিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম কি হলো, এভাবে চোখ পাকিয়ে তাকিয়ে আছো কেন? রামিসা বলল, আকাশ হঠাৎ তোমার মাফিয়া গালকে নিয়ে এত মাথা ব্যথা উঠলো কেন? আমি বললাম আরে না, কিসের মাথা ব্যথা, মাফিয়া গাল আজকে লাইভ আসছে, সবাই তার লাইভ দেখার জন্য বসে আছে, তাই আমিও দেখবো বলে ভেবেছি। রামিসা বলল ও। আমি বললাম আচ্ছা পাশে এসে বসো, 2জন মিলে মাফিয়া গালের লাইভ দেখি। রামিসা এসে আমার পাশে বসলো, আর আমি মোবাইলটা হাতে নিয়ে মাফিয়া গালের ইউটিউব লিংকে ক্লিক করে সেখানে ঢুকে পড়লাম। 3টা বাজতেই মাফিয়া গাল লাইভে চলে আসলো। মাফিয়া গালের লাইভ দেখে আমি রামিসার দিকে হা করে তাকিয়ে আছি। নিজের ভিতরে কেমন যেন একটা খারাপ লাগা কাজ করছে। আমি রামিসাকে নিয়ে কত কি না ভেবে ফেলেছিলাম, কিন্তু পরিশেষে সবটাই মিথ্যা প্রমাণ হলো। আর সত্যি যদি রামিসা মাফিয়া গাল হতো, তাহলে সে লাইভে আসতে পারতো না এই সময়ে, কারণ রামিসা আমার পাশে বসে আছে। সে একই সময়ে 2 জায়গায় 2 রকম কর্মকাণ্ড কি করে করবে? ভ্যাট, নিজের উপরই চরম লেভেলের রাগ হচ্ছে। সিধা সাদা একটা মেয়েকে নিয়ে আমি কত বাজে ভাবনা করেছি। রামিসা বলল, এই কি হলো, তোমার মন কোন দিকে? হ্যাঁ, তুমি না বললে মাফিয়া গালে লাইভ দেখবে, সে তো লাইভে এসে বকবক করছে, কিন্তু তোমার তো কোনো খবরই নাই। রামিসার ডাকে হুঁশ ফিরে আসলো। হ্যাঁ হ্যাঁ দেখবো তো। তারপর মাফিয়া গালের লাইভ দেখাই ফোকাস করলাম। সে তার ইন্ট্রোডাকশন দিয়েই যাচ্ছে।
আমি আপনাদের আগেও বলেছি, এবারও বলছি, আমার কোনো খারাপ মাকসাদ নেই। আমার মূল মাকসাদ হচ্ছে যারা দেশের নাম বেছে বেছে খায় তাদের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া, আর আমি সেটাই করছি। শুধু তাই নয়, এবার থেকে দেশের মধ্যে যত কয়টা গ্যাংস্টার টিম আছে তাদের সব কয়টাকেও আমি মৃত্যুর চৌকাঠ অব্দি পৌঁছে দিব। শান্তশিষ্টভাবে দেশ চলবে, কোনো ধরনের টিম আর থাকবে না দেশে। মাফিয়া খুপিয়া সব আমি ধুলোয় মিশিয়ে দিব। আর আগুন, আপনার মুখোমুখি হওয়ার ইচ্ছা আমার বহুদিন আগ থেকেই, অনেক আগ থেকেই শুনে এসেছি আগুনের নাম। যেই আগুন নাকি সত্যি এক সময়ের খাতারনাক খিলাড়ি ছিল, যার নাম শুনলে এখনো নাকি অনেকের প্যান্ট ঢিলা হয়ে যায়। আমি চাই আপনার মুখোমুখি হতে, আমি চাই মানুষরূপী আগুনটাকে নিজের চোখে দেখতে। সো আপনি আমার মনের খাসিয়াতটা পূরণ করে দিন। না হয় আমার যদি আপনাকে খুঁজে বের করতে হয়, সেই দিন কিন্তু বাঘে সিংহের লড়াই হয়ে যাবে। সেই দিন কিন্তু নিজের ক্রোধকে দমিয়ে রাখতে পারবো না। সেই দিন নির্ঘাত আপনি আমার হাতে মারা পড়বেন। এটা কোনো হুমকি না, তবে হুমকির চাইতেও কম না। আপনি হতে পারেন এক সময়ের সর্বসেরা খিলাড়ি, কিন্তু মাথায় রাখবেন বর্তমান সময়ের নামকরা মাফিয়া গাল আমি। সো ভালোই ভালোই আপনার দর্শন করিয়ে দিন আমায়। এবারের মতো লাইভ সমাপ্ত করলাম। তারপর মাফিয়া গাল লাইভ কেটে চলে গেল, কিন্তু আমার মাথায় তো পুরো দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো মাফিয়া গালের কথা শুনে। সত্যি এখন যদি মাফিয়া গালকে চোখের সামনে পেতাম তাহলে হয়তো তার মুন্ডুটা আলাদা করে ফেলতাম। রাগে নাক কান দিয়ে ধোয়া বের হচ্ছে। রামিসা বলল, এই আকাশ, কি হলো তোমার? তোমার চেহারার 12টা বেজে আছে কেন? আমি বললাম, আরে না, তেমন কিছু না। রামিসা বলল, আচ্ছা ঠিক আছে, কিন্তু প্লিজ আমায় কি জরুরি কথা বলতে ডেকেছো সেটা প্লিজ বলো, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। রামিসার কথা শুনে বিপাকে পড়ে গেলাম। আল্লাহ, এখন রামিসাকে কি বলবো আমি? কারণ তাকে তো পরীক্ষা করার জন্য ডেকেছিলাম, কিন্তু সে তো পরীক্ষায় পাশ করছে, আর আমার ধারণা মিথ্যা প্রমাণ হয়েছে। রামিসা বলল, কি হলো, কথা বলছো না যে? আমি বললাম, আসলে রামিসা, তোমায় ডেকেছিলাম কেন জানি বলে মাথা চুলকাতে শুরু করলাম। রামিসা বলল, হ্যাঁ কেন বলো? আমি বললাম, আসলে রামিসা, আমি তোমায় অনেক অনেক ভালোবাসি। তোমায় ছাড়া আমার থাকতে কষ্ট হয়। প্লিজ তুমি আমায় একসেপ্ট করে নাও। আমার আর থাকতে ইচ্ছা করে না একা একা। গট গট করে বানিয়ে বানিয়ে অনেকখানা কথা বলে দিলাম। বানিয়ে বানিয়ে বলতে কথাগুলো সত্য, কারণ আসার সময় ভেবে এসেছিলাম যে রামিসা যদি মাফিয়া গাল না হয় তাহলে তার হাতে আমি শক্ত করে সারা জীবনের জন্য ধরে বসবো। রামিসা বলল, আকাশ, এটা বলতে তুমি আমায় এখানে ডেকেছো? আমি বললাম, হ্যাঁ। রামিসা বলল, আমি না তোমায় বললাম যে আমার সময় চাই, আমার মন ছাড়া দিলে আমি তোমায় বলবো। আমি বললাম, প্লিজ রামিসা, এখন রাজি হয়ে যাও, সময় টমায় নিও না। আর তুমি বোঝো না কেন আমার খুব কষ্ট হয় তোমাকে ছাড়া, আমার তোমাকে চাই, প্লিজ রাজি হয়ে যাও না, প্লিজ প্লিজ প্লিজ। রামিসা বলল, আচ্ছা আচ্ছা থামো, যাও রাজি হব, কিন্তু তার আগে তোমাকে আমায় একটা কথা দিতে হবে। আমি বললাম, কি কথা? রামিসা বলল, যতই যাই হোক না কেন, কোনোদিন তুমি আমার হাত ছাড়তে পারবে না, কোনোদিন তুমি আমায় ভুল বুঝতে পারবে না, সবসময় আমার পাশে ছায়ার মতো থাকতে হবে তোমাকে। যত বিপদ আসুক না কেন, আমাকে কখনো একা লড়াই করার জন্য ছাড়তে পারবে না তুমি। তুমিও আমার সাথে সেই লড়াইয়ে সামিল হবে, পারবে এইসব কথা রাখতে? আমি বললাম, রামিসা, আমি তোমার সব কথা রাখতে পারবো, নিজের জীবনের সবটুকু দিয়ে তোমায় আমি আগলে রাখবো। দুনিয়ার কোনো শক্তি আমার থেকে তোমাকে আলাদা করতে পারবে না। আমি আমার সবটা দিয়ে তোমায় রক্ষা করব, কোনো বিপদ আসলে তোমাকেও লাগবে না, তার মোকাবেলা আমি আকাশ একাই করব, কথা দিলাম তোমায়। রামিসা বলল, এমন একটা মানুষই তো চেয়েছিলাম আমি জীবনে, প্লিজ তুমি আমায় কখনো ছেড়ে যেও না। আমি বললাম, না কলিজা, ছেড়ে যাব না বলে রামিসাকে নিজের বুকে টেনে নিলাম। রামিসা বলল, আরেকটা কথা, প্লিজ আকাশ, তুমি আমার জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিয়ে আলোয় ভরিয়ে দিও। আমি বললাম, হ্যাঁ কলিজা, সব অন্ধকার দূর করে দিয়ে তোমার জীবন আলোয় ভরিয়ে দিব আমি। রামিসা আর কোনো কথা বলল না, সে চুপচাপ আমার বুকে পড়ে আছে। অনেকটা সময় দুইজন এভাবে ঘাসের উপর বসেছিলাম, তারপর সেখান থেকে উঠে এলাম। রামিসা বলল, আকাশ, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। আমি বললাম, আচ্ছা চলো তোমায় ছেড়ে দিয়ে আসি। রামিসা বলল, না তা লাগবে না, তুমি বাসায় চলে যাও, আমি একা একা যেতে পারবো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর রামিসাকে গাড়িতে তুলে দিয়ে আমি বাসায় চলে আসলাম। খুব খুশি লাগছে আজকে। বাসায় এসে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিলাম, তারপর ফোনটা হাতে নিয়ে শুয়ে শুয়ে ফেসবুকিং করছি। তখনই লক্ষ্য করলাম কেউ একজন আবার আমার ফেসবুক আইডি হ্যাক করার চেষ্টা করছে। আমি শিওর যে এটা মাফিয়া গালের কাজ। মেজাজটা আবারও বিগড়ে গেল। এই মাফিয়া গালকে পেলে যে আমি কি করব তা আল্লাহই ভালো জানে, কিন্তু দুঃখের বিষয় তাকে তো আমি ধরতেই পারছি না।
তখনই একটা বুদ্ধি মাথায় আসলো। সাথে সাথে ফেসবুক আইডি থেকে সমস্ত সিকিউরিটি হাটিয়ে ফেললাম। এবার আমি মন থেকেই চাইছি যে মাফিয়া গাল আবার আমার আইডি হ্যাক করুক, কারণ গতবার যখন মাফিয়া গাল আমার আইডি হ্যাক করে তখন তার থেকে আমি আইডি উদ্ধার করার সময় একটা জিনিস লক্ষ্য করেছিলাম যে লগ ইন অ্যান্ড সিকিউরিটিতে ব্রাউজারের লোকেশন একবার এক এক জায়গা দেখাচ্ছিল। কতক্ষণ ফিনল্যান্ড, কতক্ষণ সুইজারল্যান্ড, কতক্ষণ ফিলিস্তিন, মোট কথা সেকেন্ডে 2বার তার লোকেশন পরিবর্তন হচ্ছিল। কিন্তু তখন আমি একটা বোকামো করেছিলাম, আমি চাইলে তখনই তার লোকেশন বের করতে পারতাম, কারণ যেই ভিপিএন দিয়ে সে তার লোকেশন পরিবর্তন করছে সেটা এক সময়ে গিয়ে তার অরিজিনাল লোকেশন দেখায়। আর সে যেহেতু বাংলাদেশের, সেখানে একবার হলেও বাংলাদেশের লোকেশন দেখাবে। হ্যাঁ, এবার এই সুযোগটাই কাজে লাগাবো। সে আমার আইডি হ্যাক করে যখনই আইডিতে প্রবেশ করবে তখনই তার লোকেশন আমি বের করে ফেলবো। তাই আইডির সিকিউরিটি একটু কমিয়ে দিলাম, কিন্তু এতটাও কমাইনি যে সে পুরোপুরি আমার অ্যাকাউন্ট তার আয়ত্তে করে নিবে। সিকিউরিটি কমিয়ে মাফিয়া গালের জন্য অপেক্ষা করতে লাগলাম, কিন্তু সে এবার আমার আইডি হ্যাক করলো না। রাত 12টা পর্যন্ত অপেক্ষা করলাম, কিন্তু সে আমার আইডির দিকে ফিরেও তাকায়নি। কিন্তু আমি শিওর যে সে রাতে আমার আইডি হ্যাক করার ট্রাই করবে। ওকে বাসধন, তুমি রাতে ট্রাই করিও, আমি সকালবেলা এসে খেলা দেখাবো। এখন ঘুমাতে চললাম, তারপর মোবাইল বালিশের পাশে রেখে ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে মোবাইল হাতে নিয়ে দেখি মাফিয়া গাল আমার আইডি হ্যাক করে নিয়েছে। এবার পালাবি কোথায় মাফিয়া গাল, এবার খেলা দেখাবো তোকে। অনেক কষ্টের বিনিময়ে মাছ জালে আটকা পড়েছে, এবার আর ছাড়াছাড়ি নাই। ছাই দিয়ে হলেও তোরে ধরবো এবার আমি। পাগলের সাথে পাগলামি না করলে তার চাল বোঝা যায় না, আর আমিও সেটা করেছি। এজন্যই বাবা তোমার জন্য স্পেশালি একটা গান বানিয়েছি যে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। তাড়াতাড়ি করে লোকেশন চেক করলাম, যেমনটা ভেবেছিলাম ঠিক তেমনটাই হয়েছে। লোকেশন প্রতি সেকেন্ডে 2বার করে কান্ট্রি পরিবর্তন করছে। চোখ পাকিয়ে তাকিয়ে আসি লোকেশনের দিকে। একটা সময় গিয়ে বাংলাদেশের অ্যাকচুয়ালি লোকেশন দেখালো। লোকেশন দেখে তো আমার মাথায় পুরো বাজ পড়ছে মতো অবস্থা। লোকেশন রামেশার এরিয়ার দেখাচ্ছে, তার মানে রামেশাই সেই ক্রিমিনাল। সরি, রামেশা নাই সীতা। কিন্তু আমার একটা জিনিসই মাথায় কাজ করছে না, যে সে তার সমস্ত আইডেন্টি কেন হাইড করেছে, আর কেনই বা এই পথে নেমেছে সে। না, আমি আর ভাবতে পারছি না রামেশা কি করে এত বড় মাপের খেলা খেললো। আমার তো মাথায় কিছু খেলছে না। আর ওই এলাকাতে তো এমন কেউ নাই যাকে আমার সন্দেহ হয়। যাকে সন্দেহ হয় সে একমাত্র রামেশা। এবার আমার পুরোপুরি সন্দেহ দূর হয়ে গেল। 99% শিওর হয়ে গেলাম রামেশাই সেই মাফিয়া গার্ল। এবার খালি রামেশার মুখ থেকে শোনা বাকি। আজ হয়তো কলেজে যাওয়া হবে না, সেখানে গিয়ে তল্লাশি চালালাম। ঠিক তখনই রামেশা আমায় কল দিল। রামেশা বলল, আকাশ কোথায় তুমি, আজ কি কলেজে আসবে না? আমি বললাম হয়তো আসবো না, কারণ বিশেষ একটা কাজে এসেছি একটা জায়গায়। রামেশা বলল, কিসের বিশেষ কাজ আকাশ? আমি বললাম মাফিয়া গার্লকে ধরে ফেলেছি আমি। রামেশা বলল, কি আকাশ, কি সব বলছো তুমি উল্টাপাল্টা? হ্যাঁ, তোমার কি মাথা ঠিক আছে? আমি বললাম, হ্যাঁ আমার মাথা ঠিক আছে। মাফিয়া গার্লকে দেখার অনেক দিনের ইচ্ছা আমার, আমি তাকে ধরতে সক্ষম হয়েছি। রামেশা বলল, আকাশ আমি তোমায় বারণ করেছি, তুমি কোনো মাফিয়া টাফিয়া গালের পিছনে ছুটবে না। সে অনেক খাতারনাক, সে কোনো সময় তোমার ক্ষতি করে দিবে। আমি বললাম, রামেশা বাবুনি, আমায় নিয়ে তুমি ভয় পেও না, আমিও এতটা কাঁচা খেলোয়াড় না। রামেশা বলল, আকাশ আমি তোমায় বারণ করেছি, তো ওইসব কিছুই তুমি করতে যাবে না। আর তুমি এখন যেখানেই আসো সেখান থেকে সোজা কলেজে আসবে। আমি বললাম ওকে ঠিক আছে। তারপর ফোন রেখে দিয়ে রামেশার এলাকা থেকে কলেজে চলে গেলাম। যদিও কলেজে যাচ্ছি কিন্তু ক্লাস আর করা হবে না, কারণ কলেজ করার প্রিপারেশন নিয়ে ঘর থেকে বের হইনি আমি। তাই আজ ক্লাস করব না, কলেজে গিয়ে রামেশের সাথে কথা বলেই চলে আসব। কলেজের সামনে পৌঁছে গিয়েছি প্রায়, ভিতরটা ধুকপুক ধুকপুক করছে। আমি কি সরাসরি রামেশাকে জিজ্ঞেস করব নাকি চুপচাপ হয়ে থাকবো সেটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছি। কারণ জিজ্ঞেস করলে যদি সে স্বীকার না করে, কিন্তু আমার তো তার মুখ থেকে সমস্ত সত্যি জানা চাই। অনেকটা সময় ভেবে একটা সিদ্ধান্ত নিলাম, না কিছুই জিজ্ঞেস করব না। মোটামুটি যখন শিওর আমি, তখন আরেকটু সময় অপেক্ষা করি, তারপর মাছ নিজের বড়শিতে এসে ধরা দিবে। কলেজে চলে এসেছি, রিক্সা থেকে নেমে ভাড়া পে করে ভিতরে চলে গেলাম। ক্লাস শুরু হয়ে গিয়েছে, কিন্তু রামেশা এখনো ক্লাসে যায়নি। সে গেটের সামনে দাঁড়িয়ে আছে আমার জন্য। রামেশা বলল, আসতে এত সময় লাগে তোমার? হ্যাঁ। আমি বললাম, আরে রিক্সা পেতে একটু দেরি হয়ে গিয়েছিল। রামেশা বলল, হয়েছে, এবার চলো।
আমি বললাম কোথায় যাব, আর তুমি ক্লাসে যাওনি কেন? রামিসা বলল আজ ক্লাস করব না, তোমার সাথে বসে বসে আড্ডা দিব। আমি বললাম আচ্ছা চলো। দুজনে গিয়ে কলেজের পাশে একটা ফাঁকা জায়গা আছে, সেখানে গিয়ে বসলাম। রামিসা আমার কাঁধে মাথা রেখে হেলান দিয়ে বসে আছে। রামিসা বলল আকাশ প্লিজ তুমি মাফিয়া গালের খোঁজ করা ছেড়ে দাও। আমি শুনেছি সে অনেক খাতারনাক, সে যদি তোমার ক্ষতি করে দেয়, প্লিজ তুমি মাফিয়া গালের খোঁজ করা ছেড়ে দাও। আর তাছাড়া সে তো দেশের ভালোর জন্যই সব করছে বলো। রামিসার কথা শুনে হাসবো না কাঁদবো সেটাই বুঝে উঠতে পারছি না। তবে রামিসার কথা শুনে আমি সিউরিটি পেয়ে গেলাম যে মাফিয়া গাল কে। কারণ যেই মেয়ে মাফিয়া গালের টপিক বাদ দিতে চাইতো সব সময়, সে আজ খুঁটে খুঁটে মাফিয়া গালের প্রসঙ্গ উঠাচ্ছে। রামিসার সমস্যা কোথায় সেটা আমার বুঝতে বাকি নেই। আর তাছাড়া মাফিয়া গালকে তো আমি খুঁজে বের করেই ফেলেছি, সে এখন আমার কাঁধে মাথা রেখে শুয়ে আছে। রামিসা হয়তো ভাবছে মাফিয়া গালকে, সেটা জানতে এখনো আমার বাকি আছে। আমি যে মাফিয়া গালকে ধরে ফেলেছি সেটা সে এখনো বুঝতে পারিনি। সে ভেবেছে ফেক আইডি ধরেছি আমি, না হয়তো তাকেই ধরতাম। আর আমি তখন ইচ্ছে করেই ফোন করে মাফিয়া গালের কথা তুলেছি যাতে করে রামিসা রিয়াকশন করে। আর রামিসা তাই করেছে। রামিসা বলল এ আকাশ কি ভাবছো? হ্যাঁ আমি তোমায় এতটা সময় কি বললাম? আমি বললাম হ্যাঁ শুনেছি তো। রামিসা বলল প্লিজ তুমি মাফিয়া গালের খোঁজ করা ছেড়ে দাও, তাকে খোঁজ করতে গেলে তুমিও মারা পড়বে, সে একটা খাতারনাক ব্র্যান্ড। আমি হাসতে হাসতে বললাম রামিসা তুমি টেনশন নিও না, আমি মাফিয়া গালের আর খোঁজ করব না। মনে মনে বললাম খোঁজ তো পেয়েই গেছি, আর হাসির রহস্য কি সেটা তো আমি পেয়েই গেছি। রামিসা বলল এই তো আমার বাবুনি উম্মা তোমাকে। আচ্ছা একটা কথা, তখন যে তুমি আমাকে বললে যে তুমি মাফিয়া গালকে ধরে ফেলেছো, তুমি কি সত্যি ধরেছো তাকে? আমি বললাম আরে রামিসা তুমি কি পাগল? হ্যাঁ মাফিয়া গালের মতো খাতারনাক খিলাড়ি আমি কি করে ধরবো? যেখানে তাকে সারা দেশের প্রশাসন মিলে ধরতে পারিনি, সেখানে তাকে আমি ধরবো? হ্যাঁ আমি তো মজা করেছি। রামিসা বলল আকাশ তুমি না অনেক দুষ্ট হয়ে গেছো। আমি বললাম সে তো আজ নতুন নাম, আজ থেকেই দুষ্ট আমি। আমার কথা শুনে রামিসা ফিক করে হেসে দিল। রামিসার চেহারার 12টা বেজেছিল এতটা সময়, কিন্তু এখন হুট করে আমার কথা শুনে তার চেহারায় হাসির রেখা ফুটে উঠেছে। কারণ সে ভেবেছে সত্যি আমি হয়তো মাফিয়া গালকে, সেটা আমি জেনে গেছি। কিন্তু এখন আমার কথা শুনে বুঝেছে যে আমি মজা করছি। তবে সত্যিটা কিন্তু ভিন্ন, মাফিয়া গালের তালাশ আমি পেয়ে গেছি। রামিসা বলল দেখো আবারও চুপ হয়ে গেছে ছেলেটা, এই তোমার কি হয় হ্যাঁ মাঝে মাঝে? আমি বললাম আরে না তেমন কিছু না। রামিসা বলল তেমন কিছু না হলেই ভালো। আচ্ছা আকাশ একটা কথা বলো তো, আমাদের ফিউচার নিয়ে কিছু কি ভেবেছো তুমি? আমি বললাম হ্যাঁ অনেক কিছু ভেবেছি আমি, পড়ালেখা শেষ হলেই আমরা বিয়ে করে নিব। রামিসা বলল আই লাভ ইউ আকাশ। আমি বললাম আই লাভ ইউ টু ঈশিতা। রামিসা বলল এই এই কি বললা তুমি? আমি বললাম না না কিছু না। ঈশিতার নামটা শুনেই রামিসা চমকে উঠলো। সরি রামিসা, আসলে ভুল করে অন্য নাম বের হয়ে গিয়েছে মুখ থেকে। রামিসা বলল ও আচ্ছা, আচ্ছা চলো এবার উঠি আমরা, অনেকটা সময় তো বসলাম। আমি বললাম হ্যাঁ চলো। তারপর সেখান থেকে উঠে দুজন দুজনের বাসায় চলে আসলাম। কিন্তু একটা জিনিস আমার এখনো চোখে বাড়ি খাচ্ছে, যখনই ঈশিতা নামটা বলেছি তখনই রামিসার চোখ কপালে উঠে গিয়েছিল। আর তার পরক্ষণেই সে চলে যাওয়ার জন্য পাড়াপাড়ি শুরু করে দেয়। রামিসার হতাশাগ্রস্ত চেহারায় কিন্তু আমাকে পুরোপুরি ক্লিয়ার করে দেয় তার ভয়ঙ্কর ডাকনেস সম্পর্কে। কিন্তু আমি এখন কোনো ধরনের হাঙ্গামাই করব না, কারণ আমি আরো ভালো করে জাস্টিফাই করব রামিসার সম্পর্কে, কেন সে এই পথে নেমেছে আর কি বা তার উদ্দেশ্য। সাথে সাথে নিলয়কে ফোন দিলাম। নিলয় আমি কি বলি মন দিয়ে শোন। নিলয় বলল হ্যাঁ ভাই বলেন। আমি বললাম শোন আমি মাফিয়া গালকে ধরে ফেলেছি। নিলয় বলল কি ভাই আপনি সত্যি ধরে ফেলেছেন? আমি বললাম হ্যাঁ আমি মাফিয়া গালকে ধরে ফেলেছি, তাই তোকে ফোন দিয়েছি। শোন তোকে একটা কাজ করতে হবে এখন। নিলয় বলল কি কাজ ভাই? আমি বললাম মাফিয়া গালের কিছু ডিটেলস তোকে আমি দিচ্ছি, তুই সেই অনুযায়ী তার সম্পর্কে তালাশ করে বের করবি যে সে কেন এই পথে নেমেছে। নিলয় বলল আচ্ছা ভাই। আমি বললাম কিন্তু শোন এই কথা যেন কারোর কানে না যায়, বিষয়টা যেন তোর আর আমার মাঝেই থাকে। নিলয় বলল ওকে ভাই। নিলয়কে রামিসার হালকা পাতলা কিছু তথ্য দিলাম যাতে করে সে রামিসার সম্পর্কে খোঁজ বের করতে পারে। এদিকে আমিও খোঁজ চালাচ্ছি রামিসাকে নিয়ে। এভাবেই 2-3টা দিন কেটে গেল। 4 দিনের মাথায় নিলয় আমাকে ফোন দেয়। নিলয়
বলল, ভাই ভয়ঙ্কর কিছু তথ্য হাতে লেগেছে। আমি বললাম, কি তথ্য? নিলয় বলল, ভাই মাফিয়া গালের একটা ছোট ভাই ছিল, যার নাম ছিল রাফসান। আপনি কি তাকে চেনেন বা জানেন? আমি বললাম, তখনই ঈশিতার ছোট ভাইয়ের কথা মনে পড়লো, যার নামও ছিল রাফসান। কলেজ লাইফে যখন ঈশিতার সাথে চলাফেরা ছিল, তখন সে রাফসানকেও মাঝে মাঝে কলেজে নিয়ে আসতো ঘোরার জন্য। আমার জন্মদিনে যখন রামিসাকে ইনভাইট করি, তখন রামিসা তার ছোট ভাই রাফসানকে সাথে করে নিয়ে এসেছিল। তাকে আমি বেশ ভালো করেই চিনি। হ্যাঁ নিলয়, চিনি। কিন্তু কেন বলতো? নিলয় বলল, ভাই রাফসান নাকি এই শহরের কোনো এক কলেজে পড়াশোনা করত। একদিন সে কলেজ শেষ করে বাড়ি ফেরার সময় তার বাসার নিচে কয়েকটা ছেলেকে মাদক কেনাবেচা করতে দেখে। তখন সে পুলিশকে খবর দিয়ে তাদেরকে ধরিয়ে দেয়। ছেলেগুলো নাকি রাফিদের ছেলেপিলে ছিল, তাই রাফিদের জেদ উঠে যায় রাফসানের উপর। তাই সে থানার ওসিকে টাকা খাইয়ে উল্টো মাদক দ্রব্য দিয়ে রাফসানকে ধরিয়ে দেয়। শুধু তাই নয়, রাফসানকে পুরো গুম করে ফেলার জন্য কন্টাক্ট হয় ওসির সাথে। ওসি তাই করে, সে রাফসানকে জঙ্গলে নিয়ে গিয়ে ক্রস ফায়ার করে মেরে ফেলে। আর মাফিয়া গাল যেই ওসিকে মারে বিভৎস ভাবে, ওই ওসি সেই ওসি যে রাফসানকে মেরেছিল। মাফিয়া গাল হয়তো তার ভাইয়ের প্রতিশোধ নেওয়ার জন্য এমন পন্থা অবলম্বন করেছে। নিলয়ের কথা শুনে বুকের ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলতে শুরু করলো। তাহলে তো মাফিয়া গাল যা করেছে সবটাই ঠিক করেছে। আচ্ছা ঠিক আছে নিলয়, এবার ফোন রাখলাম। ফোন রেখে দিয়ে চুপচাপ বসে আছি। মাথার রাগ পুরো চটে গেছে নিলয়ের কথাগুলো শুনে। না, আজকের পর রামিসাকে আমি আড়াল থেকে পুরোপুরি সাপোর্ট করব। কারণ যার ভাই মরেছে সেই কষ্ট তারই হয়েছে, কেউ তার কষ্টের ভাগ নেয়নি। তাই তো সে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। রামিসা, তুমি যা করেছো একদম ঠিকই করেছো। আজকের পর আমি আকাশ বেঁচে থাকতে দেখবো তোমার গায়ে কে হাত দেয়। সব কয়টার হাত আমি শরীর থেকে আলাদা করে ফেলবো। গা পুরো শিরশির করে কাঁপছে। না, গিয়ে গোসল করে আসি। তাড়াতাড়ি ওয়াশরুমে ঢুকে পড়লাম। অনেকটা সময় পর গোসলখানা থেকে বের হলাম। মাথায় ইচ্ছে মতো পানি ঢেলেছি, কারণ রক্ত চটে গিয়েছিল মাথায়। তাই নিজেকে শান্ত করেছি। ফ্রেশ হয়ে এসে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে টিভিটা চালিয়ে দিলাম। শুয়ে শুয়ে টিভি দেখছি। তখনই একটা নিউজ চোখের সামনে ভেসে উঠলো। ডিবি পুলিশের প্রধান যিনি, সে মাফিয়া গাল সম্পর্কে বক্তব্য দিচ্ছে। মাফিয়া গালের কোডিং দিয়ে আমরা তার তথ্য বের করে নিয়েছি। আগামী 24 ঘন্টার মধ্যে আমরা তাকে ধরে এনে হাততে ভরবো। তো এভরিওয়ান, নেক্সট পার্টের জন্য সবাই একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।